এরপরে কি হয়, ওর জ্যাঠামশাই ওর মেয়েটাকে যে নিজের মেয়ে ছিল যে চাকরি করছিল তার বিয়ের চেষ্টা করতে থাকে। বলে, দেখ মা, আমার বয়স হয়ে যাচ্ছে, কতদিন থাকবো কতদিন না থাকবো, তো তোর বিয়েটা দিয়ে যেতে বলে। বলে, বাবা আমার আর বিয়ের ইচ্ছে নেই। বলে, না না মা, এটা হবে না, আমি তোকে বিয়ে, তোর মা থাকলে সব ঝঞ্ঝট তোর মাই করতো, আমি তোর বিয়ে দিতে চাই। তারপর ওরা পাত্রটা তো দেখতে লাগলো। এবার একটি ছেলে পায়, একটা বড় লোকের একমাত্র ছেলে, বিরাট তার ব্যবসা, অনেক বড় বাড়ি, এবং সেই ছেলেটি মেয়ে দেখে গেল, খুব পছন্দ হয়ে গেল। বললো, আমার পছন্দ হয়েছে। বলে, বাবা কী টাকা পয়সা? বলে, আমার কিচ্ছু চাই না, বাস আপনার মেয়েকে দু কাপড়ে পাঠিয়ে দিলেই হবে। এবার বললে, এত ভালো পাত্র দেখা, এত বড় লোক, বাড়ি ঘর সব দেখে এসছে, একটাই ছিল। আর তো ওরা বললো যে সব কাকা টাকারা সবাই বললো, ঠিক আছে বিয়ে করে নে, যখন দাদার ইচ্ছে, ওই ছেলেটা যা স্যার কেন বসে থাকবি, বিয়ে করে নে। ও অগত্যা রাজি হয়ে যায়, এবং ওর সঙ্গে, ওই লোকটার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। ওর লিলির যে ওই ননদি তো হবে, বড় ননদ সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর ও শ্বশুরবাড়ি চলে যায়। অষ্টমঙ্গলায় ওদের আসতে বলে, ওরা ওই ওর জামাইটা বলে, মা আমি বিজনেসে ওটা বিজি আছি, অষ্টমঙ্গলায় আমি যেতে পারবো না। এরপর থেকে ওরা যখনই ওকে দিদিকে ফোন করতো, দিদি ফোনই বাজতো না, ফোন বাজতোই না। ফির ওরা জামাইকে করতো, জামাই বলতো, হ্যাঁ ওর ফোনটা, মোবাইলটা না ও জলে পড়ে খারাপ হয়ে গেছে, আমার ফোনে কথা বলে নেবেন, তাহলে দিতে হবে। বলে, কেন একটা মোবাইল কিনতে পারছে না? বলি, হ্যাঁ কিনবো কিনবো করে আর না হয়ে উঠছে না, সময় পাই না, ভীষণ বিজি আছি তো তাই। বললো, বাবা অষ্টমঙ্গলা হয়ে গেল, এতদিন হয়ে গেল, তোমরা আসছো না। বলে, যাবো যাবো, কিছুদিনের মধ্যেই যাবো, কিছুদিনের মধ্যেই যাবো। এদিকে ওই মেয়েটি দিন 15 থাকার পরেই জানতে পারে যে ওর স্বামী একটা র্যাকেট চালায়, মেয়ে ছেলেদের ব্যবসা র্যাকেট চালায়, এবং প্রচুর মেয়ে আসে ওর কাছে, উপরে উপরে ঘরে, এবং ওদের পাঠাতে থাকে। তখন ও বললে, তুমি এইসব কাজ করো? বললো, হ্যাঁ করি। তুই যদি একটা কথা বলিস তো তোকে আমি মেরে দেবো। আর শোন, আমি শুধু তোকে তোকে দিয়েও করাবো কাজ, এইসব কাজ। বলছি, তুমি এই কাজ করতে পারো না? আমি তোমার স্ত্রী। বললে, আমার আমি পয়সা ছাড়া আর কিচ্ছু জানি না, স্ত্রী ফ্রি আমি কিছু নেই, তোকে দিয়েও এটা চালাবো। যদি বেশি কথা বলবি, চুপচাপ থাকবি, নাহলে গলে একবার মেরে দেবো, তাই হাফিস করে দেবো, তুই জানতেও পারবি না। তো বউটা তো ভয়ে ভয়ে থাকতো সব সময়। বাইরে যখন গেছিল লোকটা দরজায় বন্ধ করে দিয়ে যেত বউটাকে। তো এরম করে যখন 1-1.5 মাস হয়ে যায়, তো ওরা খুব, ওর বাবা বলে, জ্যাঠামশাই বলে, বাবা আমার মেয়েটাকে পাঠাও, কমসে ফোনটা দাও, ঠিক করে দাও। আমরা না ফোন দিয়ে দিয়েছি। সমীর বলে, আমি ফোন দিয়ে আসছি। বলে, না 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 না, আমি কিনে দিচ্ছি, আপনি আমার ফোনে কথা বলান না। বলে ওকে দিয়ে কথা বলিয়ে দেয়, আর ওর সামনে বসে থাকে। বলে, হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি। ও নিয়ে যাবে, তবেই তো যাবো। বলে, আমরা এসে নিয়ে যাচ্ছি। বলছি, ও চোখ রাঙায়, তখন বলে যে, না না ওই নিয়ে যাবে, আমাকে বলছে 2-4 দিনের মধ্যেই নিয়ে যাবে। এরপরে যখন ওকে নিয়ে যায় শ্বশুরবাড়িতে, তো সোফায় বসে দেখে মেয়েটার চোখে মুখে কালি, একদম শুকিয়ে গেছে মেয়েটা মুখ। তো মেয়েটা, এই লিলি ওরা সব দেখছিল, বলে, কেমন আছিস? ও আস্তে আস্তে বললে, ভালো আছি ভালো আছি। বললো, ও এরম কেন করছে? এরম তাজা মেয়েটা, এরম কী হয়েছে? আমাদের মেয়েটার কী হলো? বললো, ও না প্রেগনেন্ট আছে, সেই জন্য এরকম। প্রেগনেন্ট তো? বললো, তো প্রেগনেন্ট তো তুমি তো একা কী করবে বাবা, আমাদের কাছে দিয়ে যাও, কে আমরা, আমরা মেয়ে, আমাদের ঘরে এতগুলো মেয়ে ছেলে, আমরা তাকে বললো দেখাশোনা করবো। বলে, না না, আমি 24 ঘন্টা নার্স রেখে দিয়েছি ওর জন্যে। আমি ডাক্তার বলেছে আমি চোখের আড়াল করবো না, ও আমার প্রথম সন্তান, স্বামী। কিন্তু সব তো মিথ্যে কথা। ও চোখ দিয়ে ইশারায় তো কিছু বলতে যাচ্ছিল, সেটা কেউ বুঝতেই পারছিল না। শুধু লিলি লক্ষ্য করছিল ওর মধ্যে একটা বিরাট একটা কষ্ট, একটা একটা ভয়, একটা আতঙ্ক। তো শুধু লিলি এইটাই বুঝলো। যাই হোক, কিছুক্ষণ পর বললে, আমি যাই, আমার তো জরুরি কাজ আছে, ওকে নিয়ে যাই। বলে, রেখে দেওয়া আজকে রাত্রেটা, কালকে। না 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 না, নার্স আছে, ওকে আমি আমি ওর প্রথম প্রেগনেন্সি, আমি ওকে ছাড়তে পারবো না। বলে নিয়ে চলে গেলো। মেয়েটা কিছুই বলতে পারলো না, যাই কিছু সামান্য কিছু খাইয়েছিল। তবু যাওয়ার সময় লিলির কাছে একটু যেন ইশারা করে গেল চোখ দিয়েই। আর সামনে বসেছিল একদম ওর স্বামীটা, সোফায় ওদিকে, তার সামনে চোখ পাকিয়ে পাকিয়ে। তো ওরা চলে যাওয়ার পর লিলি ওকে বলে, ওর বর কি, সমীরকে, জানো সমীর,
আমার মনে হচ্ছে দিদিভাই ভালো নেই, আচ্ছা অফিসেও আসছে না, আর আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড়ই আছে। তুমি কী করে বুঝলে? দিদি বললো, দিদিভাই তো বললো ভালো। বললো, না না, তো আমার কিরকম ভালো লাগছে না, তুমি একবার খোঁজ নাও। এই একদিন সবই যায় ওদের কাছে, আহ, যেতেই ওখানেও জামাইটাই দেখছিল সামনে, বললো আসো 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 শালাবাবু, আসো 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 আসো, বসো বসো বসো। ওই দরজা খুলে ওকে দরজা ওকে বসায়, এসো এসো, তোর বোনকে বলে, হ্যাঁ একটা কথাও যদি বলবি তুই তোর ভাইকে। বললো দিদিভাই কেমন আছো? বললো ভালো আছি। বলছি এই যে দেখছো বুঝছো না, শরীরটা খারাপ, প্রেগনেন্সি, হ্যান ত্যান এইসব। তো সমীর তো কিছু বুঝতে পারলো না, ও তো চলে গেল। ঘরে যে লিলিকে বললো, তো আমি তো তেমন কিছু না, দিদির শরীরটাই খারাপ, দিদিভাই বেশি কথা বললো না, বাকি তো কই গড়বড়ি লাগলো না আমাকে। তো লিলি বললো আচ্ছা। তারপরে হঠাৎ লিলি একদিন ঠিক করলো যে আমি নিজে দেখে আসি, আমার মন বলছে কই না কই গড়বড়ি আছে। তো ও একদিন চলে যায়। তো ওই সেই জামাইটা ওখানেই বসেছিল, বলে এসো 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 এসো। তো এলো যেই দরজা খুললো, দরজা খুললে কি, দরজা বন্ধ করে রেখেছেন কেন? বলে এমনি 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 নার্স বন্ধ করতে বলেছে। তো কোথাও নার্স ফার্স তো ছিল না। ও খুললো, তারপরে খুলতেই ও দরজাটা আবার শেকল দিয়ে দিল। বলে কী করছেন, আমি দরজা বন্ধ করছি, দরজা কেন বন্ধ করছেন? তো বললো হ্যাঁ, বললাম এখন থাকো, কথা বলো কথা বলো। তখন ওর দিদিভাই বললো জানিস আমার বিয়েটা একটা রাক্ষসের সঙ্গে হয়েছে। আহ, ও এর মেয়ে ছেলেদের র্যাকেট চালায়, আমাকে তো ওইসব কাজ করাতে চাইছে, আমি আমি লড়ে লড়ে আর পাচ্ছি না, আমি মরে যাবো জানিস লিলি। তখন তাই নাকি? লিলি না তাড়াতাড়ি ফোন কর সমীর, বলে অফিস ছিল ওই ডাক্তার হাসপাতাল, বলে কী আমাদের বড় বিপদ, তোমার দিদিভাইয়ের আমার, তুমি তাড়াতাড়ি এসে যাও। এমন সময় না ওই লোকটা আবার দরজা খুলে, আরে রে রে, আমার এর কাছে শালি সাহেবের কাছে আমার ফোন রয়ে গেছে বলে ওর হাত থেকে মোবাইলটাও কেড়ে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে ফির ফোনের সঙ্গে কথা বলতে বলতে ফোন কেটে গেল। তখন কী হলো, সমীর ফটাফট দুজন বন্ধুকে নিয়ে ওর ঘরে এসে যায়। তো এসে যায়, তখন ওর বললো, ততক্ষণে কী হয়েছে, ওই লোকটা দুটো গ্রাহক এনে রেখেছিল কি আগেই ছেলে ছিল জানি না, ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে ও ও সমীর ফমির আসার আগেই ঢুকিয়ে দিয়ে আর এসেছিল, বলে সমীর এসে এসে দেখো 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 তোমার বউ আর তোমার দিদি কি করে দেখো, এরা এখানে এসে 6 র্যাকেট চালায়, বলে এরা ধান্দা করে, বলে কি বলছেন? বলে হ্যাঁ দেখো দেখো, দেখে ঘরটা দরজা খুলতে, আমি এই জন্য তো দরজা বন্ধ করে রেখেছি, এই দেখো তোমার দিদি আর এরা দুটো লোক বেরিয়ে পড়লো ঘর থেকে। বলে এদেরই জিজ্ঞেস করো। তো ওই লোকটাকে শিখিয়ে দিয়েছিল, বললো হ্যাঁ এনারাই তো আমাদের ফোন করে ডাকলো। তো সবাই বললো ছি লিলি, তুমি এইসব, তুমি এখানে ধান্দা করো, তুমি চাকরির নাম করে, আর দিদিভাই তুমিও? বলে সমীর, দিদিভাই ওর দিদি বলছে সমীর শোনো শোনো সমীর, আমাদের কথা শোনো। সমীর তো ঘিন্ডায় চলে যাচ্ছে, তখন লিলি বলে সমীর সমীর সমীর, বলে লিলি ওর পিছনে পিছনে ছুটলো, সমীর শোনো আমার কথা শোনো। তো লিলি তো ওর সমীরের পিছনে ছুটলো, কিন্তু ওর দিদিটা যেই বেরোতে গেলো, দিদিটাকে আবার বন্ধ করে দিল লোকটা। তো বললো লোকটা এসে বলছে আর তোর তোর ওই তোর ভাইয়ের বউকেও আমি এমন করে দিয়েছি, বা আর স্বামী ওকে কোনো দিন নেবে না, তোকে দিয়ে আমি ধান্দা করাবো। বলে আমি মরেও যাবো, তুমি তোমার ধান্দা করবো না, তুমি আমাকে মেরে ফেলো, তুমি তাও ভালো, আমি ধান্দা আমি করবো না। বলে দেখা যাবে তুই কী করবি। এদিকে সমীর যেয়ে বলে সমীর আমার কথাটা শোনো, তুমি প্রত্যেকবার তুমি ভুল করে আমার সমীর বললে শোনার মধ্যে কী আছে, এটা তো গ্রাহক দুটো বললো তো, তোমরা ফোন করে রেখেছো। বলে তুমি সমীর আমার কথা, সমীর তো 1 মিনিটে গাড়ি চালিয়ে ঘরে চলে গেল। তখন লিলি সোজা ঘরে চলে যায়, নিজের মায়ের ঘরে। ওখানে যে ভারতীকে বলো, ভারতী এই ভারতী দিদি দিদি চলো চলো, একটা বড় বিপদ হয়ে গেছে। বলো কী বিপদ? রাস্তাতে বলবো, চলো ট্যাক্সি দিয়ে। ওরা দুজনে ট্যাক্সি নিয়ে থানায় চলে যায়। থানায় একজন ইন্সপেক্টর বসেছিল, বললো বলুন, বলে আমরা একটা এফআইআর দর্জ করতেছি। বললো কার ব্যাপারে? বললো এইরকম আমাকে কিন্তু এক্ষুনি যেতে হবে, খুব বিপদ, ভয়ঙ্কর বিপদ আমার দিদিভাই। বলে কী হয়েছে? দিদিভাই মানে আমার ননদের।
তো কী হয়েছে বলে আমিও খুব কোনো রকম মুশকিল করে বেঁচে পালিয়ে এসেছি। আমার যে দিদি ভাইয়ের যে শ্বশুর এই জামাই বর সে না সেক্স র্যাকেট চালায় এবং আমার মনে সন্দেহ হয়েছিল দিদিভাই কি বিয়ে হওয়ার তবে একদিনও আসেনি। যখন আসে দিদিভাইয়ের চোখে মুখে কালশিটে পড়ে আছে আর এরকম অবস্থা কথা বলছে। জামাইবাবু চোখের সামনে দাঁড়িয়ে চোখ পাকাচ্ছিল। দিদিভাই কিছু বলতে যেও বলতে পারেনি। ফিরে আমার স্বামীকেও পাঠিয়েছিলাম, সেকেও ওখানে জামাইবাবুকে এসে উল্টো পট্টি পরিয়েছিল, বুঝতে পারিনি। আমি আমার মন বলছিল দিদিভাইয়ের কোনো একটা বিপদ আছে। আমি যেতে আমাকেও দরজা বন্ধ করে দেয় এবং বলল, আমি সমীরকে শুধু আমার স্বামীকে ফোন করেছিলাম, আমার বড় বিপদ। তো আমার স্বামী এলো তখন ব্যাটা চালাকি করে দুটো লোক ঢুকিয়ে দিয়েছিল এবং ওরা বলল যে এরাই তো আমাদের ফোন করে ডেকেছে। আমাকে বললো ওই রাক্ষসটা বললো যে এরা সব ধান্দা করে আমার ঘরে এসে তোমার বউ চাকরি করার নাম করে আমার বউ আর তোমার বউ। তো ও আমার স্বামী তো ঘৃণায় চলে গেল। আমরা এসেছি, আপনি জলদি তাড়াতাড়ি চলুন আপনারা ফোর্স নিয়ে, নাহলে ওকে ও ব্যাটা পালিয়ে যাবে বা ও র্যাকেট ধরতে পারবেন না। এখন রাতের বেলা ও বুঝতে পারবে না যে আমরা করেছি। তো পুলিশ বলে তক্ষুনি ইন্সপেক্টরটা সব পুলিশ ফোর্স নিয়ে তাড়াতাড়ি এসে ঘরটা ঘিরে ফেললো এবং ঘুরে ফেলে যে জামাইটা তো ঘাবড়ে গেছে। আর কী ব্যাপার পুলিশ? লিলি আর ভারতীয়র সাথে এসেছিল। বলল দরজাটা খুলে এই ঘরে আছি। দরজাটা খুলতে দেখো দিদির হাত মুখ বাঁধা আর এরকম করে বেঁধে রেখে দিয়েছে। ও করছে দিদি। প্রথমেই পুলিশকে বললো একে অ্যারেস্ট করো, ওকে ওই হাতকড়ি পড়াও একে। তো পুলিশ কনস্টেবল যারা ছিল ওকে জামাইটাকে তো হাতকড়ি পড়ালো আর তারপরে দিদিকে খুলে দিল। তারপর বললো জানেন ও সব কথা বললো এই রাক্ষসটা আমার বিয়ে হয়ে হচ্ছে অবধি আমাকে এই করছে, উপরে স্যাক্স র্যাকেট ওপরে যান, ওপরে অনেক মেয়ে আছে দেখবেন, সব উপরে দেখো অনেক মেয়ে টেয়ে রয়েছে। ওরা বললো আমরা এই লোকটি আমাদের দিয়ে এইসব ধান্দা করা, এইসব আমরা গরিবের ঘরের মেয়ে। তো লোকটাকে ধরে নিয়ে গেল। ও স্ত্রীর বয়ান অনুযায়ী ওর তো এই সেক্স র্যাকেট ধান্দার জন্যে আর আরও নানা অবৈধ কাজের জন্যে ওর যাবজ্জীবন জেল হয়ে যায়। এবং আর তারপরে এদিকে পরের দিনই খবরের কাগজে এই খবরটা খুব বড় করে ছাপিয়ে যায় এবং ছেপে যাওয়ার পর এটা এত বড় একটা সেক্স র্যাকেট ভান্ডাফোড় হওয়ার জন্যে ওই ভারতীকে এবং লিলিকে ওরা পুরস্কার দেয় গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওদের পুরস্কার দেয়, বীরতা পুরস্কার। আর ওদের বাহাদুরির জন্যে সেসব খবরের কাগজে ছেপে যায়। তখন সমীর তো খুব পস্তাতে থাকে, আর কী হবে। এদিকে ওই পুলিশ ইন্সপেক্টরটা পরের দিনে ওদের ঘরে আসে, ভারতীয়দের ঘরে আসে, যেদিন ওরা অ্যাওয়ার্ড বগেরা পায়। তো ওর দাদুরা বললো আপনি? বললো হ্যাঁ আমি এসেছি। ভারতীর মা কোথায়? ভারতীর মায়ের সঙ্গে কথা বলতে চাই। বললো দাদু বললো আমি ওর দাদু। বলুন কী কথা? বলছে আমি ভারতীকে বিয়ে করতে চাই। বললো আপনি কী বলছেন? বললো হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি ভারতীয়। বলে কেন? বলে ভারতের মতো সাহসী মেয়ে আমি খুব পছন্দ করি, ভারতীকে আমার খুব পছন্দ হয়েছে। তো বাউদির বা এলো, ওর কাকা টাকারা সব এলো। বললো সে কি? বাউদি বললে আপনি কি মজা করছেন আমার সঙ্গে? আমার মতো একটা মোটা সোটা মুখ্য মানুষকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ আমি 7-8 অবধি পাস। বলে আমি সত্যি কথা বলছি ভারতী, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললো তবে একটা অসুবিধা আছে, আমরা তোমাকে নিয়ে আর আমার তো তোমার মাকে নিয়ে আমার বাবা মার কাছে একবার অনুমতি দিতে যাব। তোমরা সবাই চলো, আমার বাবা মা জলপাইগুড়িতে থাকে। আর তোমাদের আমি 2-3 দিন পরই তোমাদের এসে নিয়ে যাবো। ভারতী ভালো বলছে আপনি ভালো করে চিন্তা করে দেখেছেন তো? আমার মতো একটা মুখ্য সূক্ষ্ম মেয়েকে আপনি বিয়ে করবেন? আর এই মোটা ভেটা। বলছে ভারতী আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে বিয়ে করবো, তুমি এটা অন্যথা ভেবো না। আমি এসে পরশুদিন তোমার তৈরি হয়ে থাকো, তোমাদের নিয়ে যাব। আর লিলি দিদি আপনিও আমাদের সঙ্গে চলুন। বলে আচ্ছা ঠিক আছে। তো নির্ধারিত দিনে ওরা আসে এবং ওই পুলিশ ইন্সপেক্টরের কার ছিল, ওদের কারে করে ওরা জলপাইগুড়িতে যায়। যে তারপরে ওরা ওদের ঘরে ওঠে। ওখানে ভালো ওদের 2তলা বাড়ি জলপাইগুড়িতে। ঘরে ঢোকার পর বাবা মা বলে কিরে কারে? বলে এরা আমার আত্মীয়। আত্মীয়? বলে তোর কী করে আত্মীয়? বলে হ্যাঁ সব বলছি বাবা। তো ওরা বসে, তারপরে করে হাত মুখ টুক ধুয়ে খাবার দাবার খায়। তারপরে বললো বাবা আমি এই মেয়েটিকে বিয়ে করবো, তাই জন্য তোমাদের অনুমতি নিতে এসেছি। তো ওর বাবা বললো মেয়েটি বললো তুমি কত লেখাপড়া শিখেছো, কত দূর? মেয়েটি বললো, ভারতী বললো আমি বেশি পড়াশোনা জানি না, 7-8 অবধি পড়েছি। তখনই ওর বাবা বললো
আমাদের একটা বিরাট রেসপেক্টেবল ফ্যামিলি, আমি নিজে একজন কর্নেল পদ থেকে রিটায়ার্ড হয়েছি। তোমার মতো একটা মুখ্যমুখী বিয়ে দিলে আমার সমাজে এখানে কী করে আমার সোসাইটির মুখ দেখাতে পারবো? ওর মাও বললো তাই তো আমাদের সব ছেলেমেয়েরা সব এডুকেটেড, সব ভালো ভালো ফরেনে থাকে, আমার মেয়ে টেয়ে আর তখন ওই ভারতের মা বললো, দেখুন আমার মেয়ে কাজে কমে সব কিছুতেই ভালো, ওর পড়াশোনায় বুদ্ধি কম ছিল, সেই জন্যেই ও একটু পড়াশোনাটা হলো না। তো বাকি আমার মেয়ের মধ্যে কোনো নেই, সব কিছু আপনার ছেলেকে সুখে রাখবে। বললে আরে এইসব সুখে কাপড় কাচা না, সোসাইটি আমি মুখ দেখাবো কী করে? একটা মুখ্য মেয়েকে আমি লোকেদের সঙ্গে পরিচয় কি ওরা করাবো? না না, এই বিয়েটা হতে পারে না। তখন ভারতী ওই কথা শুনে ঘর থেকে ছুটে পালিয়ে যায়। তখন ওর স্বামী আর লিলিও ছুটতে থাকে। ভারতী ছুটে ছুটে পাহাড় থেকে নামতে যে বলে, স্বামীটা বলছে, ওই পুলিশ ইন্সপেক্টর বলছে, ভারতী ভারতী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালিও না পালিও না পালিও না পালিও না। তখন ভারতে অনেক দূর নেমেছে, ওরা অনেক দূর কষ্টে, ভারতীয় পুলিশ তো অনেক ছিল, তাগড়া ছিল। তো ও ছুটে গিয়ে ভারতীকে ধরে বলে, কী করছো, কী পাগলপন করছো? বলে আমি মরে যাবো, আত্মহত্যা করবো। বললো কেন? বলে আমি আপনাকে বলেইছিলাম যে আমার মতো কেউ মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষকে কেউ পছন্দ করে, আর আপনি কী পাগলপন, আমি আমাকে কেন এরকম করে অপমান করালেন আপনার বাবা মা দিয়ে? বলে ভারতী, আমার কর্তব্য ছিল আমার বাবা মার অনুমতি নেওয়া বিয়ের আগে, ওরা অনুমতি দেয়নি, ভালো কথা। আমি তো তোমাকে বিয়ে করবো বলেছি, প্রমিস করেছি, আমি তো তোমাকে বিয়ে করবো। তুমি তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছি? একবার আমার উপর তোমার বিশ্বাস নেই? বলে না, আর আমার কারোর প্রতি বিশ্বাস নেই, আমার তো বিশ্বাস কবে থেকেই ভেঙে গেছে দুনিয়ার কারোর প্রতি। আমার এই মনটা লিলিটা নিয়ে দেখুন না কত দুঃখ, বারবার স্বামী ওকে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, রোজ নিচ্ছে, এই আমার মানুষের প্রতি বিশ্বাসী। বলে ভারতী তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো দিন তোমায় ধোকা দেবো না। দেখো আমার কর্তব্য ছিল বাবা মাকে জিজ্ঞেস করা, অনুমতি নেওয়া, বিনা অনুমতি যদি বিয়ে করতে বলতে তুই আমাদের একবার জানালি না আমাদের ছেলে হয়ে? তাই ওরা না করেছে, ঠিক আছে আমি বিয়ে করব বলে ভারতীকে নিয়ে আসতে থাকলো। লিলিও সাথে সাথে ঘুরছিল। এদিকে ওই সমীর ওখানে কালিম্পংয়ে ক্যাম্প করতে গিয়েছিল, ওরাও বন্ধু নিয়ে ফিরছিল, এদিকে লিলি আর ভারতী আর ওই লোকটা তিনজনে আসছে। তো সমীর ভাবলো, আরে লিলি তো আবার একটা ছেলের সঙ্গে, পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে, একটা ভালো সুন্দর ছেলের সঙ্গে ভাব করে নিয়েছে, যা ভালোই করেছে, আমার মতো অপদার্থের সঙ্গে আর কে থাকবে, নিশ্চয়ই লিলি একেই বিয়ে করবে, বেশ স্মার্ট সুন্দর পুলিশ ইন্সপেক্টরকে দেখতে। বললো আমার মতো পাগল, এত শোনাই, এত ভালো মেয়েকে বারবার আমি ভুল বুঝে আর এ করলাম, আমি তো মানুষই না, গাধা একটা আমি। যাক লিলি তো সুখে হবে। যাই হোক বলে ওরা কেউ আর কোনো কিছু কথা বললো না। ফের ওই ইন্সপেক্টরটার বাবা বল, বাবা ঠিক আছে তোমার তো অনুমতি দিলে না, ঠিক আছে। বললো মা আসুন চলুন আমরা যাই। বললো কী রে তুই থাকবে না? বলো তুই কেন যাচ্ছিস? বললো মা এরা আমার অতিথি, এরা আত্মীয় আমার, আমি চললাম, তোমাদের কাছে আমার বলা কর্তব্য ছিল, বলে গেছি, বাস, আর কিছু তোমাদের সঙ্গে আমার বলার কিছু নেই। বলে গাড়ি করে ওদের নিয়ে চলে আসলো এবং বলল, আপনারা যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে চেষ্টা করুন, আমার কিচ্ছু চাই না, সিম্পল দু কাপড়ে আমি বিয়ে করে নেবো, আপনারা যেদিন দিন দেখবেন যত তাড়াতাড়ি দিন আছে সেই দিনে আমি বিয়ে করবো, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের ধোকা দেবো না। তখন ওরা দিন সব ঠিক করলো, খুব তাড়াতাড়ি দিন ঠিক করে নিল। তো কাকাটা বলছে, হায় রে সব এক এক করে এদের বিয়ে হয়েছে, আমার মেয়েগুলোর আর বিয়ে হচ্ছে না। তো দাদু বললো, আরে একটা মেয়ে তো পার হয়ে যাবে, এবার তোর মেয়েরও হবে, কেন চিন্তা করছিস? তারপরে দিন কি হলো, যেদিন বিয়ে 2-3 দিন বাকি, ওর দাদু সমীরদের ঘরে যায়, ওর বাবা মা ওরা বললো আসুন 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 মেসোমশাই আসুন। তো বললো, দেখুন আমি না একটা সুখবর দিতে এসেছি। বললো কি? আমার নাতনির বিয়ে, আপনারা সবাই সপরিবারে আসবেন, নেমন্তন্ন আমরা যা সামান্যই আয়োজন করেছি, আপনাদের উপযুক্ত তো পারবো না, তো সবাই আপনাদের নিমন্ত্রণ দিয়ে গেলাম। আর সমীর বাবা তুমি তো বিশেষ করে তুমি এসো। সমীর বললো, দাদু আমি আর কি যাবো? বললো, না 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 তুমি যাবে না, তুমি আমাদের জামাই, তুমি যাবে না, তোমাকে তো আসতেই হবে, আমার দিব্যি রইলো, তুমি তো আসবেই বিশেষ করে। তো ওরা চলে যেতেই সমীর বললো, কার বিয়ে রে? নাতনির বিয়ে। বললো লিলির বিয়ে বাবা, আমি দেখেছি কালিম্পং একটা ভালো লোকের সঙ্গে ঘুরছিল,
লিলির বিয়ে, আবার কার বিয়ে হবে? বললো বিনা তালাক দিয়ে? বললো তালাক আমি দিয়ে দেবো ওকে, বিয়ে তো ওরা করিনি কি। আমি তো আমার মতো মুখ্য ছেলে গাধা, বারবার বউকে ভুল বুঝলাম। ভালোই করেছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, আমি কোনো কিছু কমপ্লেন করবো না। তো ওরা এইটাই ভাবলো। তোর বাবা মা বললো লিলির বিয়েতে আমরা যে কী করবো, সমীর তুই একটা যা। সমীর বললো আমি তো যাবোই কমসে কম, এটা তো ভদ্রতার মধ্যে, উনি এত বড় মানুষ এসে বলে গেল, তো আমি যাচ্ছি। তো সমীর যায়, দেখে বিয়ে যা হচ্ছে, বিয়ে সব হচ্ছে, বর এসে গেল। আর ও বাইরে যেমন বাইরের দিকে বসে থাকে সবাই লোকেরা না, গেস্টরা, ওরকম বাইরে একটা চেয়ার টেবিলের কাছে বসেছিল, ভিতরেও যায়নি। তখন ভারতীর মা এসে বলছে, ও বাবা জামাই বাবা তুমি এখানে কেন বসে আছো বাইরে? হ্যাঁ তুমি ঘরের লোক, এখানে কেন? বলে না 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 মা 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 ইয়ে মা আমি ঠিক আছি, বড় মা আমি ঠিক আছি। বলে ঠিক কোথায় গেছে, চলো ঘরে চলো, ওখানে চলো বিয়ে দেখবে চলো। বললো আমি যে কী করব? বলে যাবে না? বাহ বাবা চলো 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 বিয়ে দেখবে চলো। তো দেখে লিলি তো সেজে গুজে বসে আছে, আর আরেকজনও সেজে আছে, বুঝতে পারলো না তার বর এলো। ওখানে ওকে বসতে দিল চেয়ারে টিয়ারে, আর মিষ্টি টিষ্টিও খেতে দিয়েছিল ওখানে বসে। তারপরে দেখে বর আর ভারতী বসে আছে, আর পণ্ডিত ইয়ে করছে। তো বলি কী ব্যাপার হলো, লিলির সঙ্গে ভারতীর সঙ্গে বিয়ে হচ্ছে? তো ওর তো মনে মনে খুব আনন্দ হতে লাগলো, তাহলে লিলির বিয়ে নয় ভারতের বিয়ে হয়েছে। তো খুব ওর মনে মনে খুব খুশি হলো। তো তো খুশি হয়েছে, তারপরে বিয়ে হয়ে গেল। অনেক রাত হয়ে গেছিলো, ফির ও চলে যাচ্ছিল, ইয়ে ভারতী বিয়ে হয়ে চলে গেল, সকাল অবধি ছিল। তো লিলি দেখলো, সমীরে বলে যে আমি আসি বড় মা। লিলি বলছে তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ, এখনও আবার ভুল বুঝবে? আবার বলছে আমি কি তোমার যোগ্য, তোমাকে আর কোন মুখে নেবো? সেবারেও তোমার মাকে প্রমিস করে গিয়েছিলাম যে আমি আমি ইয়ে করবো না, আমি তোমাকে আর আবার সেই তোমাকে ভুল বুঝলাম। তো তখন ও কী করলো, বললো আচ্ছা তুমি চলো, তো আমার অনেক ভাগ্য। তো আবার লিলি সামান টামান নিয়ে চলে যায়। এদিকে ওর দিদিটা ঘরে আর যায়নি, যে ও হোস্টেলে থাকতো, ওর কাকা কাকিমারা ওকে ডেকে নিয়ে আসে, মা তুই এখানে হোস্টেলে কেন আছিস? হোস্টেল থেকে অফিস করছিল, আমাদের ঘরে চল। তো ঘরে আসে, ওর যে আগের লাভারটা সব শুনে ওর ঘরে আসে, ওর জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে বলে জ্যাঠামশাই আমি ওর কথা সব শুনেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বলে যাও ওপরে আছে বাবা, আমি অনেক ভুল করেছি, যাও যদি তুমি ওকে গ্রহণ করো তো আমি ধন্য হয়ে যাই। আমি শুধু শুধু পুরনো বিচারের এই জন্যে তোমাদের জীবনটা নষ্ট করে দিয়েছি আমার মেয়েটার। তো ওপরে যায়, বললো ওকে বলবে যে আমি তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা আছি। বলে না আর আমার বিয়ের শখ নেই, বিয়ের শখ আমার মিটে গেছে। বলে দেখো তুমি এতদিন দুঃখই পেয়েছো, সুখটা তো দেখোনি, আমি তোমার সুখে পুরো ভরিয়ে দেবো, তুমি এরকম চিন্তা করো না, তুমি রাজি হয়ে যাও, আমি তোমায় বিয়ে করবো। তো এরপরে ওর বাবা বলে মা আর আমার কোনো আপত্তি নেই, তুই মেনে যা, বিয়ে কর, সুখী হ মা, আমি যা ভুল করেছি আমার পাপের প্রায়শ্চিত্ত তোমায় করতে দে। তো ওরও একটা সিম্পল রেজিস্ট্রি ম্যারেজ করে ওদের বিয়ে হয়ে যায়, ও স্বামীর ঘরে চলে যায়। এদিকে ভারতীর ঘরে কী হয়, ওরা যখন ঘর করছে খুব সুখ করছে, হঠাৎ একটি মেয়ে এসে যায় ওদের ঘরে রাত্রিবেলা। তখন ওর স্বামীটা দেখে বলে তুমি? তো ভারতী বলে এ কে? বলে আমার প্রথম পক্ষের পত্নী, এ আমাকে ছেড়ে চলে গেছিল। কোথায় চলে গেছিল? আর 6-7 বছর ধরে আমরা কত খোঁজ করেছি, কিছুই পাইনি। বলে হ্যাঁ আমি পাগল মেয়ে, আমার না কোথাও আমার মন টেকতে না, আমি পালিয়ে। তো বলে বেরিয়ে যাও ওখান থেকে, কীর জন্য এসছে, বেরো বেরো বেরো, দূরে যাও ওখান থেকে, আমাদের এখনই আমরা জীবন শুরু করেছি তুমি। ও বললো আমি কোথায় যাব, আমি কোথায় যাব? তখন ভারত বললে তোমার প্রথম পত্নী, তুমি বিয়ে করেছিলে কথা বলোনি, তুমি একটা পুলিশ ইন্সপেক্টরে। বললো কী করে বলবো? বললো এ তো কোথায় 6-7 বছর ধরে চলে গেছে, এর অনেক খোঁজ করেছি আমরা, কোথাও ওর পাত্তাই নেই, বেপাত্তা, এর বাবা মারাও জানে না কোথায় গেছে, কেউ জানে। হঠাৎ করতে উড়ে এসে জুড়ে বসলো, বলছে দূর করে দূর করে ভারতী। বললো না না না, এ তোমার প্রথম পত্নী, প্রথম পক্ষের পত্নী, একে তাড়িয়ে দিও না, একটা মানুষ থাক, ঠিক আছে। বললো দেখো ভারতী কালকে একটু কুমোরে এনো না, এ অনেক সাংঘাতিক মেয়ে, কী করবে কী করবে? বললো না আমি কিছু করবো না, আমি কিছু করবো না, 2-4 দিন থেকে চলে যাবো। তো ভারতী বললো না না ওকে থাকতে দাও, থাকতে দিল পাশের ঘরে, ওরা থাকলো।
পরের দিন থেকে ওই মেয়েটি ভারত থেকে পড়াতে শুরু করতে থাকলো। এই লোকটা আর পুলিশ অফিসারটা বারবার বলছে কি, তাড়াও তাড়াও তাড়াও, কিন্তু মেয়েটি কিচ্ছু মনে করতো না, চুপচাপ বললো আমি তোমাদের সংসার ভাঙবো না। আমি ফের কিছুদিন থাকলো, থাকার পর ভারত থেকে বেশ কিছুটা পড়াশোনা শিখিয়ে দিয়েছিল। যাওয়ার সময় ওর ডিভোর্স পেপার সাইন করে ওর স্বামীকে দিয়ে যায়, ভারতীয় স্বামীকে, যে আমি ডিভোর্স পেপার সাইন করে এসেছি, তুমি বাকি কাজ করে সুখে থাকো। আমি শুধু এসেছিলাম, আমার মতো পাগল মেয়ে তো ঘর করার উপযুক্তই নয়, আমি চলে যাচ্ছি। আর বলে মেয়েটি চলে যায়। ভারতের জীবন থেকেও কাঁটা সব কেটে যায়, ওরাও খুব সুখী হয়। এদিকে লিলি বলেছিল যেন সমীর, আমার একটাই ছিল ইচ্ছা যে আমি আমি গান করব। তো বললো ঠিক আছে, এখন থেকে আমি তোমার সঙ্গে গান গাইবো। বললো তাই নাকি। এদিকে ওর ওই জ্যাঠতুতো ভাইটা আবার ফিরে আসে ওদের ঘরে। তো ওর সমীর বললো দাদাভাই আবার তুই এসেছিস? বললো অনেক দিন হয়ে গেল, তোদের দেখতে ইচ্ছে হলো তাই ইচ্ছে হলো। ওর ওই সমীরের মা বলো আমার ছেলেটা রোগা হয়ে গেছে না খেয়ে খেয়ে, থাক 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 দুদিন থাক। তো ও দুদিন থাকতে লাগলো। হঠাৎ একদিন ওদের ঘরে একটি মেয়ে এসে হাজির হয়, বলে আমি পরিমলের স্ত্রী। বলে সে কি? পরিমলের সে কি? তুমি কি কে? বললো আমি, তুমি শিলিগুড়িতে আমার সঙ্গে প্রেম করোনি, ভালো করে রেজিস্ট্রি করে বিয়ে করোনি? বলে কী কথা বলছো, মিথ্যে কথা, আমার কত ফ্যান আছে, আমি বললো তুমি ভালো করে মনে করো তুমি বিয়ে করোনি? এই দেখো আমার কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে। ওরা সবাই দেখলো শিলিগুড়ির কোর্টের ম্যারেজ সার্টিফিকেট, ওর সঙ্গে পরিমলের বিয়ে হয়েছে। পরিমল বলছে আমি বিয়ে করিনি, এটা ভুল হতো, আমার ফ্যান হতে পারে, আমি দেখাশোনা করেছি হয়তো, বিয়ে করিনি। বললো ওর বাবা মারা মিথ্যে কথা বলি না, এই মেয়েটা কি মিথ্যে কথা বললো তোকে? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসে। তো মেয়েটি বললো দেখুন দেখি আমি কিন্তু আত্মহত্যা করা মানুষের আমার কোনো উপায় নেই, আমি এতদিন ধরে ওর অপেক্ষা করছি, আসছেই না, তাই জন্য আমি নিজেই এসেছি অনেক কষ্টে আপনাদের ঠিকানা জোগাড় করে। তো ওর বাবা মারা বললো ঠিক আছে, বিয়ে হয়েছে, আমরা তোমাদের অনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়ে দিচ্ছি কাল পরশু করে। তো ওরা ছোটো মোটো করে নিজেদের আত্মীয় স্বজনদের বলে ওদের বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার পর সমীর আর কিছু বলতে পারে না। বিয়ের রাত্রে সমীর ওকে জিজ্ঞেস করে তোমার কী ভদ্র বলো তো, তোমাকে আমি বিয়ে করছি কী করে তুমি বলছো? ও বললো ও কিছু বললো না, চুপচাপ শুয়ে গেল। 2-3 দিন পর সমীর আবার বললো তুমি বলো কে তুমি, কেন তোমার? তখন বলে শুনবে আমার কথা, অনেক টাইম লাগবে। বলো। বলে আমাকে এই নকশালিস্টরা তুলে নিয়ে যায় এবং ওখানে নিয়ে যেয়ে, কোথায় নিয়ে যায় আমি জানি না, ওখানে আমাকে এইসব ট্রেনিং দেয়, বন্দুক চালানো, চালানো। আমি অনেক মার্ডার করেছি, অনেক কিছু করেছি, আমার নামে পুলিশে বিরাট বড় ওয়ারেন্ট রয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য। আমাকে লুকোবার জন্য একটা এরকম ফ্যামিলি দরকার ছিল, তাই আমার দলের লোকেরা আমাকে সব কিছু এইসব অ্যারেঞ্জ করেছে, তোমার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট ওগুলো সব জোগাড় করে দিয়েছে। আমি তোমার কাছে আছি। পুলিশ আমার খোঁজে, চারিদিকে বেরিয়েছে, হন্য হয়ে খুঁজছে আমাকে, আমার জন্য কত লাখ টাকা ইনাম আছে। তো তাই নাকি? বললো হ্যাঁ। তখন বললো তাহলে তো খুব বিপদ। বিপদ তো বটে, কিন্তু তবু তোমাদের ঘরে আছি। এদিকে পরের দিনই পুলিশ এসে বলে আপনারা কোনো মেয়ে দেখেছেন? এই ফটোটা দেখায়। ও তখন বললো এই মেয়েটি এক বিরাট বড় নকশালের সরগনা আছে, একে পেলে আপনারা জানাবেন। ও বললো হ্যাঁ 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 বলে দেবো। এদিকে পরিমল তো খুব ভয় পেয়ে যায়, এদিকে ও ভালোবেসে ফেলে ওই বউটাকে। তারপরে যাই হোক বেশ 10-15-20 দিন তো থাকে। ওরা ঘরের লোকেরা বারবার ওর যখন ফটো তুলছিল বিয়ে ছুটি, ও খালি ঘোপটা করে বলছে আমাকে দিও, আমার ফটো তুলো না, আমার। তখন থেকে পরিমলের সন্দেহ হয়েছিল। তারপরে হঠাৎ একদিন পুলিশ জানতে পেরে যায় মেয়েটি এখানেই লুকিয়ে আছে। তো ওদের ঘরে ছাপা মারতে পরিমল কী হবে? তো ও সমীর বললো আমি একে নিয়ে পালাচ্ছি, তুই আমার পিছনে আয়। ওদের ঘরের পিছনের দরজা দিয়ে সমীর ওকে আর ওকে পরিমলকে নিয়ে তাড়াতাড়ি যে স্টেশনে পৌঁছে দেয়, এবং যে ট্রেন পায় ওরা দুজনে সেই ট্রেনে চলে যায়। পরিমল এসে তাড়াতাড়ি হাসপাতালে এসে ওর ডাক্তার ইনচার্জকে বলে স্যার এরকম একটা বিপদ হয়ে গেছে, পুলিশ আমাকেও খুঁজছে, আমাকে দেখেও নিয়েছে। বলে তুমি কিছু ব্যবস্থা করো, দাও, তুমি তো আজ অফ ছিলে, সাইন করো আর করে দাও, তুমি দেখাও যে তুমি সকাল থেকে এখানে কাজ করছো, তুমি এই সময় এখনও পর্যন্ত তুমি ডিউটিতে আছো।
পুলিশ ওর অফিসের খোঁজ নিয়ে ওখানে যায়, এই হাসপাতালের খোঁজ নিয়ে ওখানে যায়, বলে এখানে সমীরবাবু, বলে হ্যাঁ আমার আমার হাসপাতালের ডাক্তার, কী ব্যাপার? বলে উনি একজন নাক্সালিস্টকে ইয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। কী কথা বলছেন? ও থেকে সকাল থেকে ডিউটিতে আছে। সমীর ওখানে হাসপাতালে অন্য অ্যাপ্রন পরে নিয়েছিল। বলে কী বলছেন আপনারা? বলে এই দেখুন ও ডিউটিতে আছে, ডিউটি করছে, আর ও তখন সময় পেশেন্ট দেখছিল। আর এই দেখুন হাজির রেজিস্টারে দেখুন না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে। বলে এটা কী করে হতে পারে? আমরা দেখলাম, আমরা কি ভুল দেখলাম? আমাদের পুলিশও আমাদের চোখে ধোঁকা দিতে পারে? আমরা এত চোখ, বলছে আমি জানি না, আমার এখান থেকে তো ও যায়নি। ওরা বললো দেখুন ও ডিউটি করছে, আর অ্যাটেন্ডেন্স দেখুন, আমার থেকে ব্রেকও নেয়নি, আর কিছুক্ষণ পরেই ওর ছুটি হয়ে যাবে, ও চলে যাবে। তা পুলিশের কী করলো, কোনো প্রমাণ তো পেলো না, পুলিশ চলে গেল। আর এদিকে ওরাও গাড়ি চেপে পরিমল ওরা চলে যায়। আর তারপরে সমীর এসে যায়, বেঁচে ভালোভাবে বেঁচে যায়। তারপর থেকে বলে ওরা দুজনে বলে আমরা এবার থেকে গান গাইব, দুজনে মিলে গান গাইব। সমীর তো ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, আর ওরা দুজনে গান গাওয়া শুরু করলো। ডাক্তারি পেশা তো করতোই, কিন্তু ওটা কম করে দিয়ে ছুটি নিয়ে এখন থেকে ও স্ত্রীর সঙ্গে গান করতে লাগলো। ওদের ডুয়েট গান ওদের খুব লোকেদের জনতার খুব পছন্দ হতে লাগলো, এবং ওরা খুব জনপ্রিয় শিল্পী হয়ে গেল, এবং ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। আমার গল্পটি, ডাক্তার গল্প, আজ এখানেই শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করবেন। ধন্যবাদ।